আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্যের বিরুদ্ধে প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন জামালপুর জেলার অন্যতম একজন অদিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্যতম একজন আদর্শ সৈনিক, জামালপুর জেলা যুব দলের সাবেক সহ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, জামালপুর জেলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি এবং পৌর বিএনপির সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন সেই বিদগ্ধ ব্যক্তি জামালপুর পৌর নগরীর বা একজন নন্দিত মুখ জনাব লিয়াকত আলী আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠান কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখুন নম্বর কল করলে আমরা আজকে যিনি একজন তুলমতিত রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে যিনি রাজপথে লড়াই সংগ্রামের ভারতে নেতৃত্ব দিয়েছেন, বারবার কারা নির্যাতনের মাধ্যমে যিনি রাজনীতিতে রাজপথে নেতৃত্ব দিচ্ছেন, সেই ব্যক্তিত্ব জনাব লিয়াকত আলীকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত তখন যেটা আমরা দর্শক শ্রোতাদেরকে জানাতেন, দীর্ঘ সময় ধরে আপনার রাজপথে পথ চলা শুরু। জামালপুর একটি ঐতিহ্যবাহী জেলা, সেই বৃহৎ জেলার একটি অন্যতম জেলা। 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জামালপুরে এসেছেন এবং জামালপুরে জেলার একটি ভিত্তি রেখে গিয়েছেন। সেক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পা এই মাটিতে পড়েছে। জামালপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একটি ঘাঁটি হিসেবে দীর্ঘদিন সুবিদিত, একাধিকবার এখানে অনেক সংসদ সদস্য হয়েছেন, এখান থেকে নেতৃত্ব দিয়েছেন। আপনি দর্শকদেরকে জানান, এই নন্দিত জাতীয়তাবাদী আদর্শের জেলা জামালপুরে আপনারা কিভাবে রাজনীতি করছেন, আপনি কবে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের রাজপথে ছিলেন, আপনি যদি দর্শকদেরকে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এই আজকের যে পত্রিকার যে সম্পাদক আমাদের পদ্মা টিভি 24 তাদেরকে শুভেচ্ছা জানাই এবং দর্শক যারা রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামালপুরে উনি এসেছিলেন এবং জামালপুরের জেলার নামকরণ উনি করে গিয়েছিলেন। সেই ছোট্টবেলা থেকেই স্কুল লাইফেই আমি জিয়াউর রহমানের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি হ্যান্ডশেক করেছি এবং সেই সাথে তার প্রতি আমার উদ্বুদ্ধ হয়েছে, আমি এই নেতার সান্নিধ্য পেয়েছিলাম। সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের এখানে শহরের মিডল পয়েন্টে আমার বাসা, এখানে আমার অফিসটাই আমি ইয়ে করেছিলাম যে এই অফিসের মধ্যে দিয়েই মানে যাত্রা শুরু হোক বিএনপির, এবং আমার এই অফিসটা এখানে এই যাত্রা শুরু করেছেন। এখানে আমাদের অনেক বড় বড় আমাদের প্রয়াত দলের মহাসচিব আমাদের প্রিয় নেতা ছিলেন, উনি সরিষাবাড়ির গণমানুষের নেতা ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, ওনার মাধ্যমেই আমাদের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। যাই হোক, আপনি যেটি বলছিলেন যে শৈশবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে হ্যান্ডশেক করার সুযোগ হয়েছে, এই যে ছোঁয়া, যে মুষ্টিবদ্ধ শক্তিশালী সেই অস্ত্র ধরা সেই হাত, যেটি 1971 সালের 26শে মার্চে তিনি ঘোষণা দিয়ে এদেশের রাজনীতিতে, এদেশের আকাশে তারকারাজির মতো আবির্ভূত হলেন। সেই মানুষটি 1981 সাল পর্যন্ত যেভাবে এদেশের মানুষের কাছে নন্দিত ছিলেন, আলোচিত ছিলেন, আপনি শৈশবে তার ছোঁয়া পেয়েছেন, সেই মানুষটির মুখ আসলে আপনার চোখের সামনে কতটা এখনো জল করে ভাস্বর হয়ে আছে? জি, এখনো জল করে। উনি এখানে খাল খননের একটা প্রকল্প নিয়েছিলেন। জি, সেই খাল খননের প্রকল্প আমাদের স্কুলের থেকে আমরা ওনার সাথে একসাথে এই মাটি কাটা থেকে শুরু করে খাল খননের সাথে আমরা যুক্ত ছিলাম। পরবর্তী পর্যায়ে জাগদল গঠন করা হয়েছিল, জাগদল থেকে পরে বিএনপি নামকরণ হয়েছে। সেই সাথেই পথ চলা প্রথম থেকেই। তখন হয়তো বা আমরা ওইভাবে রাজনীতিতে অতপ্রতভাবে জড়িত ছিলাম না, কিন্তু মানে মানসিকতাটা এবং মানে বাই বডিলি আমরা চাচ্ছিলাম যে যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, মানে যেখানে আওয়ামী লীগের বিপন্ন আওয়ামী লীগ, সেখানেই জিয়াউর রহমানের জন্ম এবং সেখানেই বিএনপির জন্ম। আপনি যে সময় বুঝ আসে সেই সময়ে আরেকটি ব্যক্তির নাম আপনি হয়তো শুনেছিলেন, যিনি বঙ্গবন্ধু নামে ছিলেন বা যাকে দেশের মানুষ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে বলেছিল, তার কথা সেই শৈশবে আপনি কেমন শুনেছিলেন? যার হত্যার পরে দেশে মিষ্টি বিতরণ হয়েছে, যার লাশ দফন করার লোক খুঁজে পাওয়া যায়নি, 570 সাবানটি দিয়ে কোনো রকম করে তাকে ধোলাই করে তাকে কাফন পরিয়ে, রিলিফের কাফন পরিয়ে তাকে কবরস্থ করা হয়েছে। এই ব্যক্তির কথাগুলি, যিনি 72-এ মহাহিরো, 75-এ হয়ে গেলেন মহাজিরো, 72-এর বঙ্গবন্ধু, 75 হয়ে গেলেন বঙ্গশত্রু, সেই শেখ মুজিবুর রহমান সম্পর্কে শৈশব থেকে আসলে আপনার বুঝ কি, তার ব্যাপারে আপনার ধারণাটা কি? তার ব্যাপারে ধারণা হচ্ছে, উনি 1971-এর পরে যখন উনি ক্ষমতায় চলে আসেন বঙ্গবন্ধু,
উনি বাংলাদেশে যেভাবে রক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, সেই নির্যাতন নিপীড়নের প্রতিবাদে আমার পিতা এবং আমার পিতামহ তারাও দেখতাম যে সেটাকে ভালো চোখে দেখতেন না, সেটাকে ভালোভাবে নিতেন না, এবং বাংলাদেশের মানুষের মানে আওয়ামী লীগকে ওইভাবে ভালোভাবে দেখতেন না। তারা যেভাবে লুটপাট, ধ্বংস, নৈরাজ্য এবং জনগণকে ধোঁকা দিয়ে জনগণের জানমালের যেভাবে ক্ষতি করেছে, সেগুলোর বিরুদ্ধেই আমাদের মানে প্রতিবাদটা ছিল যে নতুন একটা দল গঠনের। সেখানেই আমরা চাচ্ছিলাম আমাদের প্রয়াত প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, যে তাকে আমাদেরকে অনুপ্রাণিত করেছে, সেই আদর্শের ধারাবাহিকতাই আমি জিয়াউর রহমানের দল হিসাবে আমি মেনে নিয়েছি এবং সেই দল করছি আমি। 7ই মার্চের ভাষণ 1971 সালে জনাব শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়ে একটু আওয়াজ তুললেন যে তিনি স্বাধীনতার একটা পরিবেশ চান, কিন্তু চূড়ান্ত মুহূর্তে 25শে মার্চের কালো রাত্রিতে তিনি কিন্তু ঘোষণা দিলেন না। পাকিস্তানের থেকে ডেকে তার পরিবারকে পাকিস্তানের দায়িত্বে রেখে তাদের গাড়িতে চড়ে তিনি আত্মসমর্পণের নাটকীয় পরিবেশ তৈরি করে এই দেশ থেকে পাকিস্তানে চলে যান। এমন অবস্থায় উই রিভোল্ট বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে প্রথম ঘোষণা দেন এবং আওয়ামী লীগের অনুরোধে দ্বিতীয়বার তিনি একটি ঘোষণা দেন। এই যে স্বাধীনতার প্রেক্ষাপটে, স্বাধীনতার প্রয়োজনে যে ব্যক্তি নিজেকে পাশ কাটিয়ে চললেন, আর আরেকজন ব্যক্তি স্বাধীনতার প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে তিনি যেভাবে জীবনকে বাজি রাখলেন, ওই সময়ই দুইজনের নিজের নেতৃত্ব এদেশের দেশবাসীর কাছে আসলে প্রতিবাদ হয়ে গিয়েছিল কিনা, এই দেশের মানুষের কাছে এই দুজন ব্যক্তির সম্পর্কে আলাদা ধারণা মানুষের কাছে পৌঁছে গিয়েছিল কিনা, আপনি কি মনে করছেন? হ্যাঁ, এটা সত্যি কথা যে দুজনের ধারণাটা মানুষ ওইভাবেই নিয়েছিলেন। কারণ ওই আপনার 71-এর পরে যেভাবে দেশ শাসন করেছে আওয়ামী লীগ, একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, প্রত্যেকটি দলের অ্যাবলিস্ট করে দিয়েছিলেন, কোনো দল থাকবে না, পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতাকে বন্ধ করে দিয়েছিলেন, এবং তাদের নৈরাজ্য এই পর্যায়ে চলে গিয়েছিল যে যেখানে একটি নতুন দল গঠন করা ছাড়া আর কোনো মানে বাংলাদেশের মানুষের কাছে আর কিছু চাওয়া পাওয়া ছিল না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলার মানুষকে নতুন করে অনুপ্রেরণা জাগিয়েছে, মানুষকে উদ্বুদ্ধ করেছে। যেখানে আওয়ামী লীগের শেষ, সেখানেই বিএনপির শুরু। এই যে বিএনপির শুরু হলো এইভাবেই। এখন তো আওয়ামী লীগ তো জনাব শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানানোর প্রবর্তনা করেছে, কিন্তু মুক্তিযুদ্ধের চূড়ান্ত ঘোষণা তো তার মাধ্যমে আসে নাই, তাহলে তার নামটি জাতির পিতা কিভাবে আসে? জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো মুক্তিযুদ্ধের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের একজন বীরুত্তম তিনি ছিলেন। এবং 75-এর 7ই নভেম্বর তাকে দেশেরবাসী পুনরায় দায়িত্ব দেন এবং তিনি 5.5টি বছর দেশ গঠন করেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের ঘোষণার ক্ষেত্রেও তার জাতির পিতার মতো একটা কৃতজ্ঞতা থাকে, আবার একজন পালিত রাষ্ট্রকে নিজের সন্তানের মতো করে লালন করে, পিতৃত্বের মতো করে ধারণ করে তিনি যেভাবে 5.5টি বছরে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত বাংলাদেশ করে গেলেন, তাহলে বাংলাদেশের জাতির পিতার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলোচনাটি কেন দেশবাসীর কাছে আসে না? এই আলোচনাটা সঠিকভাবে আসা দরকার কিনা? যদি শেখ মুজিবুর রহমানের জাতির পিতা আওয়ামী লীগের মাধ্যমে মানুষ আলোচনা করে, জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলোচনায় কেন, জাতির পিতার আলোচনায় কেন তাকে রাখে না? আপনি কি মনে করছেন? আমি মনে করি যে এখানে জাতি একটু মানে জাতিকে আসলে তাদেরকে চোখ সরিয়ে ফেলেছে, যে এখানে তারা মিথ্যাটাকে এস্টাবলিশ করার জন্য তাকে জাতির পিতা বানানো হয়েছে। আসলে জাতির পিতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, 1971 সনের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বঙ্গবন্ধু যে যে কথা বলা হচ্ছে, আসলে উনি তো নিজে ধরা দিয়ে সেনাবাহিনীর সাথে, পাকিস্তানের আর্মিদের সাথে ধরা দিয়ে উনি চলে গেলেন ইয়েতে। উনি তো চাই নাই বাংলাদেশ স্বাধীন হোক। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতা উনিই চেয়েছিলেন। আচ্ছা, আমরা যদি ইতিহাসে আর একটু পিছনে যাই, 1757 সালে যখন বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাভূত হলো ষড়যন্ত্রে, মির্জাফরদের ষড়যন্ত্রের কারণে আমাদের স্বাধীনতা যখন ব্রিটিশদের কাছে চলে গেল, এমন অবস্থায় প্রায় 40 থেকে 50টি বছর জনাব সিরাজউদ্দৌলাকে এদেশের মানুষ কিন্তু তখন বিশ্বাসঘাতক বলেছিল, কিন্তু 40 বছরের মাথায় কিন্তু তিনি সিরাজউদ্দৌলা হয়ে গেলেন জাতির বরপুত্র, আর মীর জাফর কিন্তু ইতিহাসের পাতায় তিনি চলে আসলেন। তো আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ত্যাগ তিতিক্ষা যেভাবে সামনে আসছে,
জাতি তাকে যেভাবে ওন করছে, লালন করছে, তাহলে মিথ্যা জাতির পিতা থেকে সত্য জাতির পিতার দিকে এই জাতি টার্ন করবে কিনা জাতির পিতার প্রশ্নে। প্রত্যেকটা জাতির একজন জাতির পিতা কিন্তু থাকে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া এবং দেশকে পরম স্নেহে লালন পালন করার কারণে, উন্নত বিশ্বের সাথে কানেক্টিং করার কারণে সেদিন কি আর দূরে যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতির পিতা হিসেবে দেশবাসী গ্রহণ করবে? আপনি কি মনে করেন? ইনশাআল্লাহ অবশ্যই জাতির পিতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রহণ করবে। অর্থাৎ মিথ্যা কালো আবরণ থেকে যখন ঢাকা পড়ে যাবে, মির্জাফর চলে যাবে, মির্জাফর চলে যাবে, সত্য উদ্ভাসিত হবে, সত্য একদিন উদ্ভাসিত হবে, সত্য মানুষকে জানতে পারবে। এখন মানুষ তো জানতে পারছে যে আসলে মানে জিয়াউর রহমান কি চাচ্ছিলেন দেশের জন্য, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি চাচ্ছিলেন। আসলে তো বঙ্গবন্ধু বলা চলে না, উনি মির্জাফর বলা চলে। উনি তো মীমাংসিত শত্রু, উনি তো শত্রু হয়ে গেছেন। কারণ বঙ্গবন্ধু যদি হতেন তাহলে তার চূড়ান্ত বিজয়ে, তার হত্যার পরে তার জন্য মানুষের কান্না থাকতো, আবেগ থাকতো, জানাজা থাকতো, কিন্তু জানা তো পড়ে নাই। তারপরে উনি তো শেষ মীমাংসিত শত্রু, উনি তো বঙ্গশত্রু। তাহলে বঙ্গবন্ধু কেন তাকে বলতে হবে? তিনি তো নিজে থেকেই বঙ্গবন্ধু থেকে নিজেকে বঙ্গশত্রুতে পরিণত করেছেন। তাহলে তার প্রতি কেন বঙ্গবন্ধুর সম্মানটা দিতে হবে? আমার বুঝে আসেন, আপনি কি মনে করেন? আমি মনে করি এটা আসলে মানে আওয়ামী লীগের সৃষ্টি, এটা বঙ্গবন্ধু তাকে উপাধি দেওয়া। এটা আওয়ামী লীগ বলবে, কিন্তু আপামর জনতা তো তাকে জেনেছে। তিনি শেষ পর্যন্ত তার ফয়সালাটা ছিল কিন্তু বঙ্গশত্রু। এক্স্যাক্টলি। তাহলে বঙ্গশত্রুটাই তো তার নামের খাতে আসার কথা। শেষটা ওটাই ছিল, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। এই প্রবাদ কি মানুষ ভুলে যাবে? না, ভুলবে না। এই প্রবাদ অনুযায়ী তো তার জন্য ঐতিহাসিকভাবে সাক্ষ্য হয়ে গেছে কিনা, এই আলোচনাটি আসলে সামনে আনা দরকার কিনা। জি, অবশ্যই সামনে আনা দরকার। আমাদের দলীয় সরকার যদি আমাদের আসে, ইনশাল্লাহ আমরা মনে করি যে আমরা এই সত্যটাকেই আমরা জনগণের মাঝে মানে প্রতিফলিত করব, এবং জনগণ সত্য। জামালপুর জেলা বিএনপি থেকেই আপনারা এই আলোচনাগুলি দুর্বার করবেন কিনা, সবার কাছে মেসেজটি দিতে চান কিনা যে আপনারা যাকে বঙ্গবন্ধু বলছেন তার ফিনিশিংটা দেখেন, আর যাকে আপনারা বঙ্গবন্ধু বলতে চান না, যাকে আমরা জাতির পিতা বলতে চান না, তিনি দেখেন জাতির পিতার মতো কি কাজটি করলেন। তাহলে আপনারাই ঘোষণা দেন আসলে কে আমাদের জাতির পিতা হওয়ার যোগ্য, কে বাংলার সঠিক বাংলার বন্ধু, বাংলাদেশের বন্ধু হওয়ার যোগ্য। সেটি আপনারা তো জনগণের কাছে এই প্রশ্নটি আপনারা রাখতে পারেন। এই ক্ষেত্রে জনগণের কাছে তাদের ভোট আপনারা প্রত্যাশা করতে পারেন। জি, অবশ্যই এটা ভালো বলছেন আপনি। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন এই শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের পরপরই কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়, এবং সে সময় মানুষের এতই জনপ্রিয়তা ছিল, বিশেষ করে তার জানাজার বিষয়টা আপনি লক্ষ্য করবেন যে জানাজার সময় যে লক্ষ লক্ষ মানুষ যেখানে চোখের পানি ফেলে যেখানে তার জানাজা অংশগ্রহণ করেছিলেন, এবং অনেক মানুষ জীবনের আত্মহতি দিয়েছিলেন, সেই প্রিয় নেতার মানে দল। এটাই মীমাংসিত সত্য কিনা, বাংলাদেশের মানুষের তার প্রতি যে ভালোবাসা সেটাই প্রমাণ করে দিয়েছে কিনা তিনি হৃদয়ের বাংলাদেশের বন্ধু, হৃদয়ের বাংলাদেশের জাতির পিতা। এটি আসলে এই তার প্রয়াণ দিবসেই, তার প্রয়াণকালীন বা তার জানাজাকালীন বা তার দাফন কাফনকালীনই বোঝা গেছে কিনা, সেই ইতিহাসটি সামনে আনা দরকার কিনা। অবশ্যই সামনে আনা দরকার, সেই ইতিহাসের সামনে আনা দরকার। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে আমরা জেলা বিএনপির মাধ্যমেই আমরা এই সকল বিষয়গুলি আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাবো, এবং মানুষকে আমরা জানাবো সত্য, আসল সত্যটাকে মানে আমাদেরকে জানানো উচিত বলে আমি মনে করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975-এর 7 নভেম্বর থেকে 81-র 30 মে পর্যন্ত এদেশকে উন্নত বিশ্বের সাথে সংযোগ করেন, রেমিটেন্স যুদ্ধের প্রবর্তনা করেন, শিল্প সেক্টর নিয়ে তৈরি করেন, অনেক উন্নয়ন তিনি করেছেন। আপনার দেখা, আপনার বিশ্লেষণে এক নজরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই 5.5 বছরের নেতৃত্ব এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে কি কি ভূমিকা রেখেছিলেন তার কিছু খণ্ডচিত্র দর্শকদের জন্য। 1975-এর পট পরিবর্তনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন বন্দিশালায় রাখা হয়েছিল, সে সময় সিপাহী বিপ্লব এবং জনতার মাধ্যমে উনি মুক্ত হয়ে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন, এবং সে সময় উনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, গণতন্ত্রকে উন্মুক্ত করেছিলেন, এবং বহুদলের রাজনীতি করার সুযোগ সুবিধাও উনি তৈরি করেছিলেন। এবং সে সময় আমাদের 19 দফা কর্মসূচিকে উনি আরও অনেক এই দেশের স্বনির্ভরতা এবং এই দেশকে উন্নয়নের দিকে উনি ধাবিত করেছিলেন।
এই হচ্ছে জি। আর রেমিটেন্স অর্থাৎ এদেশের শ্রম বাজারে যে প্রবর্তন করলেন, এটিকে বিশ্বে আমাদের প্রায় 1,20,00,000 এখন রেমিটেন্স যোদ্ধারা সারা বিশ্বে ছড়িয়ে আছে, যার মাধ্যমে আজকে বিশ্বের শ্রম বাজার তৈরি হলো, বিশ্বের রেমিটেন্স যোদ্ধা আপনারা পেলাম। সেই রেমিটেন্স যোদ্ধাদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা কিভাবে রিপ্রেজেন্ট করতে চান? তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ত্যাগ, এই তিতিক্ষা বা এই প্রবর্তনাটাকে কিভাবে ওন করছে, লালন করছে, রেমিটেন্স ফাদার হিসেবে তাকে তারা স্বীকৃতি দিবে কিনা, রেমিটেন্স ফাদার হিসেবে বা রেমিটেন্স ফাউন্ডার হিসেবে জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রবাসীরা লালন করে কিনা, ধারণ করবে কিনা, প্রবাসীদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে আপনার কি প্রত্যাশা রয়েছে? আমার প্রত্যাশা রয়েছে এটাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যিনি উনি বিদেশে যাওয়ার ব্যাপারে উনি যেভাবে রেমিটেন্স বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যে অবদান এবং ভূমিকা রেখেছেন, আমি মনে করি যে প্রত্যেকটি বিদেশি যারা রয়েছেন, যারা যোদ্ধারা রয়েছেন, তারা সবাই অবশ্যই তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা মনে রাখবে, চিরজীবন মনে রাখবে। শুধু তাই না, তাদের পরিবার যারা রয়েছেন, যাদের এই টাকায় যাদের পরিবাররা ভালো থাকে, ভালো স্বচ্ছন্দভাবে চলাফেরা করে, সেটা তো এই ত্যাগটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই, এবং এই ধন্যবাদ পাওয়ার যোগ্য, এই তার অনেক উপরে ওঠার যে যোগ্যতাটা, সেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্যতা রাখে। এই আন্দোলনে আমরা জনাব তারেক রহমানের প্রতি অকুণ্ঠ যে ভালোবাসা প্রবাসীদের আমরা দেখলাম। তারেক রহমান যখন যেটি বলেছেন, যে কর্মসূচিটি দিয়েছেন, প্রবাসীরা সেটি সাপোর্ট করেছে। শাউটডাউনের কর্মসূচি যখন তারেক রহমান দিলেন, তখন প্রবাসীরা একযোগে শাউটডাউন করলো এবং জনাব তারেক রহমানের প্রতি তারা অকুণ্ঠ চিত্তে তার নেতৃত্বটাকে মেনে নিল। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অকৃত্রিম ভালোবাসা থাকার কারণেই তারেক রহমানের ডাকে শাটডাউন কর্মসূচি যেটি এই আন্দোলনে তৈরি হলো, এটিতেই একটি চমৎকারিত্বের একটি ইতিহাস আসছে কিনা, জানা যাচ্ছে কিনা যে বিশ্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সন্তান তারেক রহমান কতটা আসলে নন্দিত ব্যক্তি হিসাবে হৃদয়ে হৃদয়ে আসলে রেখাপাত করছেন বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই আন্দোলনকে সফল করার জন্য প্রতিটি সেক্টরে উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদেরকে মেসেজ দিয়েছেন। আমরা এই জন্যই আমরা রাজপথে ছিলাম এবং এই সরকারের হটানোর জন্য যত কিছু ত্যাগ স্বীকার করার আমরা সেই ত্যাগ মেনে নিয়েছিলাম, এবং আমরা লক্ষ্য করেছি যে এই দেশকে একটি নতুন বিপ্লব ঘটানোর জন্য যা উনি করার প্রয়োজন উনি সেটাই করেছেন, এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করেছি। জি, 1981 সালের পর থেকে ম্যাডাম খালেদা জিয়া দুটি সন্তানকে ছোট অবস্থায় রেখে তিনি রাজপথে নামলেন। সেই 19 দফার বাস্তবায়ন, নেতৃত্ব গঠন, তৃণমূলের জাতীয়তাবাদী আদর্শের বাস্তবায়ন করার ক্ষেত্রে তিনি দায়িত্ব পালন করতে রাজপথ থেকে তিনি 4টি উপাধিতে ভূষিত হন: দেশনেত্রী, আপসী নেত্রী, দেশমাতা এবং গণতন্ত্রের মাতা। আপনি আপনার বিশ্লেষণে, আপনার চেতনায় জনাব বেগম খালেদা জিয়া কিভাবে আপনার কাছে তিনি ধারণ আছেন, লালন আছেন, তার নেতৃত্ব আসলে আপনাকে কতটা অনুপ্রাণিত করে, এবং এই নেতৃত্বের প্রতি আপনি আপনার জায়গা থেকে কি ভাষা বা কি অব্যক্ত অনুভূতি প্রকাশ করতে চান দর্শকদের জন্য? আপনি যেগুলো রেজেনশন দিলেন সবগুলি উনি, যেমন দেশনেত্রী, আপসী নেত্রী, সবচেয়ে বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রয়াণের পর যিনি একজন গৃহিণী থেকে উনি রাজপথে এসে সংঘবদ্ধ করে, বিএনপিকে একটি সংঘবদ্ধ দল হিসেবে উনি এসে আন্দোলন করে স্বৈরাচার এরশাদকে উনি ক্ষমতাচ্যুত করে উনি একটি নির্বাচনের মাধ্যমে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন, এবং আমি মনে করি যে একজন সফল নেত্রী হিসাবে উনি আমাদের কাছে দেশমাতা, বঙ্গমাতা এবং আপসী নেত্রী হিসাবে উনি চিরজীবন অম্লান হয়ে থাকবে এই দেশের জনগণের কাছে। জি, যে আলোচনাটি করছিলাম জনাব তারেক রহমানের ব্যাপারে, ওই যে তৃণমূল কমিটিতে তৃণমূলের মাঝে তিনি নামলেন, বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির 1 নম্বর সদস্য থেকে তৃণমূলে নেমে তৃণমূলের অকণ্ঠ ভালোবাসা এবং তৃণমূল থেকে নেতৃত্ব গঠন করে আজকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আপনার দেখা, আপনি যে সময় যুব রাজনীতি করেন সেই সময় জনাব তারেক রহমানকে আপনারা মাঠে পেয়েছেন, তার নেতৃত্বে আপনারা মাঠে উজ্জীবিত ছিলেন, সংযুক্ত ছিলেন। মাঠের রাজনীতিতে জনাব তারেক রহমানকে আপনি আসলে কিভাবে দেখেছেন? মাঠের রাজনীতিতে উনি অত্যন্ত পরিপক্ক বলে আমি মনে করি, কারণ আমাদের জামালপুরে এখানে তৃণমূল এক সভা হয়েছিল, তৃণমূল সংগঠন, আমি ওনার খুব কাছাকাছি আসতে পেরেছিলাম, এবং আমাদের ওই পার্টির সেক্রেটারি, আমার প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন সহ আমরা একই সাথে কাজ করেছি।
তে আমরা দেখেছি অনেক কাছে থেকে যে তৃণমূল সংগঠনকে উনি যেভাবে উনি সংগঠিত করেছেন, এটা বলার অপেক্ষা রাখে না যে তৃণমূলকে উনি নিজে থেকে সাজিয়ে যে আজকে এই অবস্থায় নিয়ে গেছেন। আমি মনে করি যে উনি অত্যন্ত সৌভাগ্যবান এবং আমরা সৌভাগ্যবান এই ব্যাপারে যে উনি তৃণমূলকে সুন্দর করে একটি সুগঠিত একটা গঠনমূলক একটা রাজনৈতিক সংগঠন হিসেবে দাঁড় করিয়েছিলেন। একজন বীর যোদ্ধার সন্তান, একজন আপোষের নেত্রীর সন্তান জনাব তারেক রহমান 111-এর সময় যার উপরে নিপীড়ন করা হয়, যাকে দেশ থেকে বাধ্য করা হয় রাজনীতি করতে পারবেন না এমন জোর করে মুসলিক আদায় করে যাকে এদেশ থেকে নির্বাসনে পাঠানো হয়, তিনি এই দেশবাসীর জন্য, দেশের মানুষের গণতন্ত্রের রক্ষার্থে, দেশের মানুষের উন্নয়নের ক্ষেত্রে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে রাতে দিনে তিনি আপনাদেরকে উজ্জীবিত করেছেন, একটি বৃহৎ জোটকে নেতৃত্ব দিয়েছেন, তৃণমূলের সকল নেতাকর্মীকে উজ্জীবিত রেখে আওয়ামী লীগ বহু চেষ্টা করেছে এই দলটাকে ভাঙন করার জন্য, নানা রকম নতুন নতুন দল পর্যন্ত আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা এক ছায়াতলে ছিল। একজন নেতার নেতৃত্বের কতটা গুণ থাকলে এত বড় একটি দলকে এত বছর এক নেতৃত্বে এক ছায়াতলে রাখা যায়, একটি জোটকে নেতৃত্ব দিয়ে চূড়ান্ত আন্দোলনের নেতৃত্ব দেওয়া যায়, যা তারেক রহমানের এই যে মাঠের নেতৃত্ব, যা একটি চূড়ান্ত বিজয় আমরা দেখতে পেলাম, এটিকে আসলে কোন ভাষায় বিবৃত করা যেতে পারে? আসলে বিষয়টা হচ্ছে 111-এর পর মানে -2 ফর্মুলা নিয়ে যে আর্মি যে একটা পদক্ষেপ নিয়েছিলেন, আসলে তো এটা মানে ঠিক না, এটা অন্যায়, এটা হয়েছে। আমরা আশা করি যে দেশে একটি গণতান্ত্রিক পদ্ধতি থাকবে, এই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। আমরা সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের তার নির্দেশনা এবং তার অ্যাক্টিভিটি আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে, আমাদেরকে এই সাধারণ মানুষের কথা বলার অধিকার আমাকে দিয়েছেন এবং তাদের মাধ্যমেই আমরা কিন্তু এইগুলো আমরা মানুষের কাছে প্রচারপত্র করেছি এবং প্রচার করেছি। আমরা সেই তৃণমূল সংগঠনকে আরও উনি বেগবান করেছেন। এই যে চূড়ান্ত আন্দোলনের নেতৃত্ব, বিএনপি কোন আন্দোলনে 70%, কোন আন্দোলনে 80%, কোন আন্দোলনে 90% সফল হতে 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 একদম জুলাই পর্যন্ত চলে গেল। শুধু দরকার 10 ভাগ। এই 10 ভাগকে অবশেষে পাওয়া গেল, ছাত্র জনতা যুক্ত হলো, সাধারণ মানুষ যুক্ত হয়ে শতভাগ নেতৃত্ব আসলো। সেক্ষেত্রে আন্দোলনের স্টেক হিসাবে নানা রকম রাজনৈতিক মাঠে আমরা যুদ্ধ দেখছি, নানা রকম বক্তৃতার লড়াই দেখছি। আসলে মাস্টার প্ল্যান বা মাস্টার মাইন্ডের ক্ষেত্রে 90 ভাগের নেতৃত্বদাতা, এত বড় একটা জোট নেতৃত্বদাতা, একটা বড় বৃহৎ দলকে নেতৃত্বদাতা, এত বছর একটি রাজনৈতিক নেতৃত্ব এই পর্যন্ত আনার ব্যক্তিকে মাস্টার মাইন্ড না বলে একটা ইয়াং ছেলেকে মাস্টার মাইন্ড বলাটা, এটি কতটুকু যুক্তিযুক্ত? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিদগ্ধ ব্যক্তির কাছ থেকে যে ঘোষণাটি আসলো, যে কথাটি আসলো, এটি নিয়ে আসলে কিছু কথা বলা দরকার কিনা, কিছু কথা এসেই যায় কিনা? কিছু কথা এখানে এসে যায় এই বিষয়ে, কারণ মানে দলীয় একটা অভিজ্ঞতা লাগে। বিশেষ করে তৃণমূল সংগঠন জনাব অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান উনি যেভাবে দলকে গুছিয়ে একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছেন, তে সেই হিসাবে আমরা জানি যে এটা আসলে দলীয় অভিজ্ঞতা এবং দলীয় যদি তৃণমূল সংগঠনকে সংগঠিত করার যে যোগ্যতাটা, এই যোগ্যতাটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের মাথায় উনি আসছেন এবং ওনার সম্ভবত ওনার পিতা থেকেই উনি পেয়েছিলেন। সেক্ষেত্রে আমরা আরো সেই ফ্লোটাই আমরা রাজপথে দেখলাম কিনা, এবং চূড়ান্ত আন্দোলনের এক সময় দেখা যাচ্ছে যে 9 দফা ছাত্ররা মেনে নিয়েছে, এক দফায় যাচ্ছে না, এমন অবস্থায় আবার কৌশলগতভাবে ছাত্রদের মুখ দিয়েই 9 দফার পরিবর্তে 1 দফা উচ্চারণ করাটা, এই যে যুদ্ধের এই টান উত্তেজনাময় প্রেক্ষাপটে যেভাবে তার এই নেতৃত্বটি, তার এই কথাটিকে যেভাবে দেশবাসী গ্রহণ করলো, এটাই তারেক রহমানের নেতৃত্ব আসলে চরমতমভাবে দেশের মানুষের কাছে প্রতিবাদ হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই হয়েছে। এটা মানে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে তারেক রহমানের যখন এই সরকার, ফেসিবাদী সরকার, যে তার বন্ধ করে দেওয়া হলো, এই ইলেকট্রনিক শাটডাউন করে দেওয়া হলো, তারপরেও উনি আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, উনি কথা বলেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে কিভাবে এই ফেসি সরকার, এই হায়না সরকারকে আমরা কিভাবে মানে সরাতে পারি একটা আন্দোলনের মাধ্যমে।
সেক্ষেত্রে বর্ণবাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বিভিন্নভাবে, আমরা তো মাঠে ছিলাম, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুনের নির্দেশনা অনুযায়ী আমরা জামালপুর জেলা বিএনপিতে আমরা এমন কোনো প্রোগ্রাম নেই আমরা যেটা না করেছি। প্রতিটি প্রোগ্রাম আমরা সফলতার সাথে আমরা পালন করেছি। সেক্ষেত্রে আমাদের উপর অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে, গায়েবী মামলা দিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ট্রেন পোড়ার মামলায় আমাদেরকে আসামি করে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন, আমাদের সরিষাবাড়ির আমাদের সভাপতি জেলা বিএনপির জনাব শামীম তালুকদার সহ আমাদের অনেক নেতৃবৃন্দকে আমাদের এই মামলা আসামি করা হয়েছে। এই আসামি, আমি নিজেও আসামি ছিলাম। আমি 6 মাস 5 দিন জেল খেটেছি। আমি অনেক ত্যাগ স্বীকারের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের তাদের এই আপনার আদালতের মাধ্যমে আমাকে মুক্ত করতে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আমাদের পদ্মা টিভি 24 গবেষণা হচ্ছে। প্রতিটি জেলায় আমরা ছাত্র সমন্বয়কদের খবর নিচ্ছি। একটি 11 সদস্য কমিটি 8 জন বা 7 জন বা 9 জনকেই পাচ্ছি তারা বিএনপি পরিবারের, অর্থাৎ পিতা বিএনপির বা মাতা বিএনপির কোনো না কোনো পোস্টে আছেন, তার সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাহলে এটি ছাত্র প্রতিম সংগঠন, সন্তান প্রতিম সংগঠন হিসাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা রাজপথে নেতৃত্ব দিয়েছেন কিনা, এই নেতৃত্বের প্রধান স্টেক জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার পরিবারের নেতৃত্বই আসলে প্রধান স্টেক বা প্রধান ভূমিকা তারা রেখেছে কিনা? জি, অবশ্যই এটা মানে সত্যি কথা যেটা হলো যে যারা ছাত্র বৈষম্য যারা করছেন বর্তমানে এখন, তারা কিন্তু তাদের পিতা মাতা, তারা কিন্তু তাদের বিএনপির একটা সন্তান হিসাবে আমি মনে করি। যে তারা জানে যে এই ফেসিবাদ, এই স্বৈরাচার সরকার যেভাবে মানে নির্যাতন জুলুম করেছে, তার প্রতিবাদেই এই নতুন প্রজন্ম যারা আছে তারাই এই ছাত্র বৈষম্য এরা তৈরি করে এই সরকারকে হটানোর জন্য আমাদেরকে সহযোগিতা করেছে। বহুল আলোচিত সেই ত্রয়োদশ সংসদ নির্বাচন, যে নির্বাচন নিয়ে দেশের মানুষ স্বপ্ন রয়েছে। আজ থেকে 18 বছর আগে যে শিশুটি জন্মগ্রহণ করেছিল সে কিন্তু এদেশে উৎসবমুখরতার মাধ্যমে যেটা ভোট হয় সেই সেটি সে জানে না, শুধু দাদা নানির কাছে শুনেছে যে উৎসবমুখর ভোট হয়। হয়তো সে জীবনের প্রথম ভোটটি তার প্রিয় ব্যক্তিকে দিতে চায় এবং ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়িতে ঘুমাতেও চায়, ঘুরতেও চায়, ফিরতেও চায়। সেই সুপরিবেশের জন্য এদেশের মানুষ সেই পাবজি খেলা ছেলেটি, সেই ফ্রি ফায়ার আসক্ত ছেলেটি নিজের প্রিয় জীবনটি দিয়েছে রাজপথে আমাদের ভোটের অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য। সেদিন আর বেশি দূরে নয়, হয়তো কিছু দিনের মধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখা আসবে। জামালপুরে 5টি সংসদীয় আসন রয়েছে। 5টি সংসদীয় আসনকেই আপনারা ধানের শীষ প্রতীকের বিজয়ী করতে পারবেন কিনা? জামালপুর সদর সংসদীয় আসনের ক্ষেত্রে জনাব শাহ মোহাম্মদ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুনের ব্যাপারটি আমরা রাজপথে শুনতে পাচ্ছি, যিনি আপনাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, ইতিপূর্বে মেম্বার হিসেবে ছিলেন। তার ব্যাপারটিকে আপনারা কীভাবে দেখছেন এবং 5টি সংসদের আসনের ব্যাপারে আপনারা কীভাবে প্রত্যাশা করছেন দলের কাছে? আপনারা এই 5টি সংসদীয় আসন আসলে কেমন ফিল্ড আপনারা দিতে পারবেন বলে মনে করছেন? আমরা আশা করি যে জামালপুরে যে 5টি আসন রয়েছে, 2001-এর নির্বাচনে সে সময় আমরা সিট পেয়েছিলাম। আমাদের 2014 সনের আমরা তো নির্বাচনে আমরা যাইনি, বিএনপি যায়নি। 2018 সনের নির্বাচন আপনারা লক্ষ্য করেছেন যে সেখানে দিনের ভোট রাতেই হয়েছে। 2007 সনের যে নির্বাচন যেটা হয়েছে সেটাও আওয়ামী লীগের বিপক্ষ প্রার্থী আওয়ামী লীগে ছিলেন। আমরা এখানে আমাদের যে প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, উনি দায়িত্ব পাওয়ার পর থেকেই জামালপুর জেলা বিএনপিকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছিলেন এবং উনি থাকাকালীন সময়ে আমাদের জামালপুর জেলা বিএনপিতে কোনো মানে এন্ট্রি পার্টি বা আলাদা কোনো গ্রুপিং লবিং ছিল না। তো সেক্ষেত্রে ওনার জনপ্রিয়তা এতই বেশি যে জামালপুর সদরে এবং জামালপুর শহরে উনি দুইবার পৌরসভা নির্বাচন করেছেন। উনি আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে উনি জয়লাভ করেছিলেন এবং জামালপুরের উন্নয়নের কাজে উনি অনেক অবদান রেখেছেন। আমরা চাচ্ছি যে জামালপুর 2025-এ নির্বাচন হলে ইনশাল্লাহ উনি জয়যুক্ত হবেন, বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবেন, এটা আমরা আশা রাখি। সংসদ নির্বাচনে তাকার প্রত্যাশা করছেন। জি, আপনি দীর্ঘ সময় যে ত্যাগ করেছেন জনাব ওয়ারিস আলী মামুন সাহেবের সাথে একসাথে রাজনীতি করেছেন। আপনি একসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, উনি পৌর বিএনপির সভাপতি ছিলেন, অর্থাৎ আপনাদের দুজনের সহাবস্থান রয়েছে, নেতৃত্বের সহাবস্থান রয়েছে। সেক্ষেত্রে ভাই ঠাইয়ের ক্ষেত্রে ওনাকে যদি সংসদে আপনারা
তাকে পাঠান এবং দল যদি তাকে মনোনয়ন দিয়ে সংসদে পাঠান, তাহলে এরপরে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন বা পৌর মেয়র নির্বাচন বা জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনগুলির মধ্যে থেকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আপনার দলের কাছে কি প্রত্যাশা রয়েছে? ওয়ারেস আলী মামুন যদি সংসদে আইন প্রণেতা হিসেবে চলে যান, তাহলে স্থানীয় নির্বাচনের জায়গায়, জনপ্রতিনিধিদের জায়গায় আপনি নিজেকে কোন জায়গায় সুইটেবল মনে করেন? আমরা চাচ্ছি যে মূলত আমরা দলটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর দলের কাজ করতে হলে তো অবশ্যই মানে একটি দায়িত্ব নিয়েই জনগণের পাশে থাকতে হয়। সেক্ষেত্রে দল যদি মানে আশা করে, চিন্তা করে, তাহলে অবশ্যই দলের পাশে আমি থাকবো। দল যদি মনে করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমি ইনশাল্লাহ আমি জনগণের পাশে থাকতে চাই, জনগণের কাজ করতে চাই, জনগণের সাথে সম্পৃক্ত হতে চাই। 5টি সংসদ আসনের অনেক পুরনো একটি জামালপুর জেলা, আমাদের প্রজাতন্ত্রের কাঠামো রয়েছে, বৃহত্তর যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি সিটি কর্পোরেশন হবে। জামালপুরের অবকাঠামো যে সেটআপটি রয়েছে, যেভাবে জনগণের প্রায় 35 লক্ষ জনগণের বসবাস এই জেলায়, সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন জামালপুর যে প্রধান পৌরসভা এটিকে সিটি কর্পোরেশনের ব্যাপারে কি রূপকল্প আপনাদের থাকবে? দলের কাছে কি যাওয়া থাকবে? বিএনপি যদি ক্ষমতায় আসে, যেন জামালপুরবাসী সিটি কর্পোরেশনের উপযোগী সম্মান বা সিটি কর্পোরেশনের ঘোষণা পাবে কিনা, কি মনে করছেন বা কি প্রত্যাশায় দল এবং রাষ্ট্রের কাছে আপনারা করছেন? জামালপুর একটি পুরনো জেলা এবং এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি প্রথম জামালপুর জেলা হিসেবে ঘোষণা করেছিলেন। তে সেই সময় থেকে এ পর্যন্ত জামালপুর পৌরসভা অনেক পুরনো এবং সমৃদ্ধ। তো সেক্ষেত্রে আমরা আশা করি জামালপুর একটা সিটি কর্পোরেশনের মর্যাদা পাক, সিটি কর্পোরেশন হিসাবে সামনে এগিয়ে যাক, এটা প্রত্যাশা আমার অবশ্যই থাকবে। কারণ জামালপুরের অবহেলিত জামালপুর উন্নয়ন আসুক বা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুক। এবং আওয়ামী লীগ তাদের আমলে ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি, তাকে কাস্টডিতে রেখেছিল। অবশেষে মুক্ত স্বাধীন বাংলাদেশে তিনি বিদেশে গেলেন সম্মানের সাথে, তার প্রিয় সন্তানের সাথে দেখা হলো, আবেগঘন পরিবেশ আসলো। সেই ম্যাডাম খালেদা জিয়া এখন মুক্ত হিসাবে মুক্ত মনে চিকিৎসা নিচ্ছেন বিদেশে। তারেক রহমান তার মায়ের দেখভাল করছেন। এই মুক্ত স্বাধীন বাংলাদেশে যারা এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, যারা দেশের মানুষের ভাগ্য গণনার জন্য, ভোটের অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য যে মাতা এবং পুত্র একসাথে যুদ্ধ করেছেন, একসাথে নেতৃত্ব দিয়েছেন, সেই দুজন বিদগ্ধ ব্যক্তি, দুজন বিদগ্ধ মুখ এদেশের মাটিতে যখন আসবেন, নতুনভাবে তাদেরকে মাতা এবং পুত্রকে এদেশবাসী কীভাবে আলিঙ্গন করবে, তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া আগে আসুন বা পরে আসুন বা একসাথে আসুন, এদেশের রাজনীতির আবহাওয়া আসলে কেমন হবে, কেমন রাজনৈতিক ফ্লো দেখা যাবে? ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের দেশমাতা, 3 বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, যখন ওনারা দেশে ফিরবেন, আমাদের দেশের মানুষ উন্মুখ হয়ে তাকিয়ে আছেন তাদের দেশে ফেরার ব্যাপারে। এবং যে মানুষের যে মানে উৎফুল্লতা, মানুষের যে চাওয়া পাওয়াটা, মানুষের যে মানে ইচ্ছা, এটা আমার মনে হয় প্রতিফলন ঘটবে ওনারা যখন এই দেশের মাটিতে যখন পা দিবেন। এবং সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি জনতা সেদিন তাদেরকে আলিঙ্গন করবে এবং তাদেরকে সাধুবাদ জানাবে এবং তাদেরকে এদেশের মাটিতে পা রাখার জন্য তাদের জন্য দোয়া করছেন। জি, তারেক রহমান 20 বছর আগে জামালপুরে হেঁটেছেন, জামালপুরের নেতৃত্ব দিয়েছেন। 20 বছর পরে একটা বড় যুদ্ধ জয়ের মাধ্যমে মুক্ত স্বাধীন বাংলাদেশে তার প্রিয় মাটিতে যখন আসবেন, জামালপুরে যখন তিনি কর্মসূচি করবেন, জামালপুরবাসী আপনারা যাকে সংবর্ধনার আয়োজন করবেন, জামালপুরবাসী জনাব তারেক রহমানকে যখন সামনে পাবে, দু চোখ ভরে কাছ থেকে দেখবে, জামালপুরের মাটিতে তারেক রহমানকে আসলে কেমনভাবে আপনারা স্বাগত জানানোর জন্য রেডি আছেন? তারেক রহমানের জন্য, কারণ উনি যখন এসেছিলেন জামালপুরে তৃণমূল সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য, তখন আমরা দেখেছি জামালপুরে স্টেডিয়ামে আমরা প্রোগ্রাম হয়েছে আমাদের এখানে, আমাদের এখানে আপনার যে কামালপুরের ওখানে যে বুদ্ধিজীবী যে একটা কবরস্থান রয়েছে, ওখানে উনি গিয়েছিলেন। তো তখন আমরা লক্ষ্য করেছি সে সময়ে, আর এখন তো আরো জনপ্রিয়তা অনেক শীর্ষে অবস্থান করছেন উনি। তাহলে আমরা আশা করি যে জামালপুরের মানে আমরা বলবো যে জামালপুরে আমরা ধন্য হব উনি জামালপুরে আসলে, এবং জামালপুরের মুহুর্মুহু আওয়াজ উঠবে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে।
এই মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে আমরা তাদেরকে তাকে আলিঙ্গন করে নিব আমরা। আপনার আলোচনায় আপনি বলেছেন 1981 সালের 17 মেতে যখন শেখ হাসিনা বাংলাদেশে আসেন ঠিক 13 দিন পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আওয়ামী লীগ তাদের শাসনামলে, শেখ হাসিনা তার শাসনামলে তার পিতার হত্যার বিচার তার মতো করে বানানো ট্রাইব্যুনালে করে নিয়ে শান্তিতে তারা এক্সিট করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো বিগত জনকে হত্যা করা হলো, তার হত্যার বিচারটি এদেশের মানুষ প্রত্যাশা করে কিনা, এই অমীমাংসিত যে ব্যাপারটি রয়েছে এটা মীমাংসিত হওয়ার প্রেক্ষাপট এসেছে কিনা। আওয়ামী লীগ হয়তো 96-তে এসে প্রথমে সেই ব্যাপারে তারা সাহস পায়নি, দ্বিতীয় মেয়াদে এসে তারা সেটি করতে পেরেছিল, শেখ হাসিনা করতে পেরেছিল। সেই সুপরিবেশ এখন এসেছে কিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচারটি ট্রাইব্যুনাল উঠবে কিনা, মরণোত্তর বিচার যখন চলবে জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেক্ষেত্রে এই হত্যার কুশীলব হিসাবে শেখ হাসিনার নামটি আসলে আসবে কিনা, কিছু করতে গিয়ে ঐতিহাসিক কিছু সাপ বেরোবে কিনা? হ্যাঁ, বের হতে পারে, কারণ যেহেতু এই বিষয়গুলি অনেকের প্রশ্নবিদ্ধ, এই বিষয়গুলি অমীমাংসিত বিষয়গুলি, তা আমরাও আশা করি যে এই অমীমাংসিত বিষয়গুলি এটি মীমাংসা হোক এবং দলীয় সিদ্ধান্তে যেটা আসে আমরা দলের সিদ্ধান্তে। জামালপুর জেলা বিএনপি থেকে আপনারা দাবিটি করবেন কিনা যে বিএনপি যদি ক্ষমতায় আসে অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অমীমাংসিত যে বিচারহীনতা রয়েছে সেটিতে নিষ্পত্তির জন্য একটি বিচারিক কার্যক্রম শুরু হোক, সেটি প্রত্যাশা করবেন কিনা? অন্তত জামালপুর থেকেই এটা শুরু হওয়া দরকার। অবশ্যই আমরা এটা জানাবো, কারণ প্রত্যেকটি বিচারের একটা সুষ্ঠু বিচার হোক, এটা আমরা চাই। জামালপুর জেলা বিএনপি থেকে এই ধরনের কোনো পদক্ষেপ আমাদের নেওয়া হয় নাই, তবে দলীয়ভাবে আমরা যদি আলোচনা করে আমরা হয়তো বা এই বিষয়ে আমরা আলোচনা করে আমরা পদক্ষেপ নিতে পারি, কারণ আমরা চাই একটি বিচারের মাধ্যমে এই অমীমাংসিত বিষয়টি মীমাংসিত হোক। জি, অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনাদের নির্বাচন এলাকার মানুষ, জামালপুরের প্রতিটি মানুষ যারা সুখে দুঃখে আপনাদের পাশে ছিলেন, যারা আপনাদেরকে রাতে থাকতে দিয়েছেন, দিনে থাকতে দিয়েছেন, নিজের বাড়িতে আপনারা থাকতে পারেননি, নানাভাবে আপনাদেরকে পুলিশ আসলে খবর দিয়েছে যে নেতা পুলিশ আসছে, আপনি একটু সাইডে সরে যান, এরকম সহযোগিতা সহমর্মিতা যারা দীর্ঘ বছর আপনাদেরকে করেছে, যারা ধানের শীষ প্রতীককে ভালোবাসে, যারা ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যারা আকুল ব্যাকুল, তারেক রহমানের প্রতি যারা আকুল ব্যাকুল, সে পাগল জাতীয়তাবাদী প্রেমে আদর্শ তারেক রহমানের আদর্শে ব্যাকুল আকুল জনগণের জন্য, আপনার জামালপুরবাসীর জন্য আপনার সমাপনী বক্তব্য। জামালপুরবাসীর জন্য আমার প্রথমেই শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এই জন্যই আমি বলছি যে জামালপুরবাসী আমাদেরকে যখন মানে অন্যায় অবিচারের মাত্রা যখন মানে আওয়ামী লীগ যখন করা হচ্ছিল, সেক্ষেত্রে আমাদের দলীয় নেতাকর্মী বিশেষ করে তারা, আমরা রাজপথে যারা আন্দোলন করেছি, আমরা কেউ আমরা বাসায় থাকতে পারি নাই। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রাসেল মামুন তিনিও বাসায় থাকতে পারেননি, তিনি সবাই আমরা অন্যান্য বাসায় যারা আত্মীয় স্বজনের বাসায় আমরা ছিলাম, আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে সহযোগিতা করেছে, তারা আমাদের পাশে থেকেছে। ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের দলীয় সরকার, আমরা যদি দলীয়ভাবে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, ইনশাল্লাহ তাদেরকে আমরা মনে রাখবো, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, তাদের প্রতি আমাদের ভালোবাসাও থাকবে। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে দীর্ঘ 40 বছর যিনি রাজপথে আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে শৈশবে যার সাক্ষাৎ হয়েছে, যিনি করমর্দন করতে পেরেছেন, সেই ছোঁয়াটিকে নিয়ে তিনি হৃদয়ে ধারণ করে লালন করে জাতীয়তাবাদী আদর্শ এবং জাতীয়তাবাদী আদর্শের নেতৃত্ব তিনি দিচ্ছেন। জামালপুর জেলা বিএনপির সহসভাপতি হিসেবে এবং পৌর বিএনপির সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। আগামী 14 সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে তিনি স্থানীয় জনপ্রতিনিধিত্বের ব্যাপারে দলের কাছে প্রত্যাশা করেছেন। দল যদি তাকে মনোনয়ন দেন, অবশ্যই তিনি জনপ্রতিনিধিত্বের ভূমিকা পালন করবেন। দল যদি তাকে মনোনয়ন নাও দেয়, অন্য কাউকে দিলে তিনি দলীয় আদর্শ মেনে নেবেন। এই নীতির ভিত্তিতে তিনি রাজনীতি করে যাচ্ছেন। তার এই নীতির আলোচনার প্রতি, রাজনীতির প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আগামীতে তাকে স্থানীয় জনপ্রতিনিধিত্বের ব্যাপারে দল গুরুত্ব দেবে বলে তৃণমূল মনে করছে, তৃণমূল নেতৃবৃন্দ প্রত্যাশা করছে। স্থানীয় নেতৃত্ব, জামালপুর জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে যিনি ত্যাগী নেতৃত্ব দিচ্ছেন জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, তারকে জামালপুর সদর, জামালপুর 5 সংসদীয় আসনের নন্দিত সংসদ সদস্য প্রার্থী হিসাবে তারা মনোনয়ন প্রত্যাশা করছেন এবং তাকে বিজয় করে তারা ক্যাবিনেট মিনিস্ট্রিতেও দেখতে চান। এটিও অনেকে প্রত্যাশা করছেন যে তার সেই গুণ রয়েছে, তার নেতৃত্ব গুণ রয়েছে। সেই বিষয়গুলি জামালপুর শহরবাসীর মুখে মুখে আসলে আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি। সেক্ষেত্রে অবশ্যই আগামী 14 সংসদ নির্বাচনের ক্ষেত্রে নন্দিত মুখ কিছু সামনে আসবে, ত্যাগী নেতার গুরুত্ব আসবে বলে
তৃণমূল প্রত্যাশা করছে। বিএনপির ক্ষেত্রে একসময় কথা ছিল যে বিএনপি ত্যাগী নেতাদেরকে দিয়ে ত্যাগ করে নাই, আর হাইব্রিড এবং অনুপ্রবেশকারী ব্যবসায়ীদেরকে দিয়ে নেতৃত্ব আনে বা মনোনয়নে আনে বা জনপ্রতিনিধিত্ব করে। সেই জায়গা থেকে তারেক রহমান ত্যাগী নেতাদের প্রতি গুরুত্ব দিচ্ছেন, মূল্যায়ন করছেন। বিধায় আমরা দেখতে পাচ্ছি নানাভাবে নেতৃত্ব তিনি পরিবর্তন করে রাজনীতিকে গতিশীল করছেন এবং সঠিক এবং সৎ নেতৃত্ব প্রত্যাশা করছেন। দলের কোনো ব্যক্তির ব্যাপারে যদি একটা কমপ্লেন আসে, সাথে সাথে তিনি ভূমিকা রাখছেন। অর্থাৎ নীতির একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারেক রহমান যে ভূমিকাটা রাখছেন, সেক্ষেত্রে আজকের আলোচক এবং স্থানীয় নেতৃত্বরা অবশ্যই সেই পরীক্ষায় পুরস্কৃত হবেন বলেই তৃণমূল এবং সাধারণ মানুষ মনে করছে। দর্শক, পরবর্তী নতুন করে আলোচককে বা আজকের আলোচককে পুনঃ নতুন করে বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছে। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।